ওয়েলকাম টু অনামিকা কার্টুন স্টোরি চ্যানেল। আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো প্রেম কি পার্ট 13। খোকা, আজ আসতে তোর এত দেরি হয়ে গেল? কিছু হয়েছে খোকা অফিসে? আসলে মা, আজ একটু মিটিং ছিল, এর জন্য দেরি হয়ে গেছে। এত দেরি করে তো মিটিং হয় না বাবা। কোনো সমস্যা হয়েছে কি অফিসে? না মা, সমস্যা হয়নি, তবে আমাকে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে ঢাকাতে। কি বললি খোকা? এটা কোনোভাবে কি এখানে থাকার ব্যবস্থা করা যায় না? মা, আমি যদি এখানে থাকি তাহলে আমি প্রমোশনটা পাবো না। আমি ঢাকা গেলে প্রমোশনটা পাবো, আর আমার স্যালারিটাও বাড়বে। তাছাড়া আউট ইনকামও ওখানে ভালো হবে। কিন্তু বাবা, আমাদের ছেড়ে চলে যাবি? মা, তুমি তো জানো আমার জবটা কেমন। এখন এখান থেকে যেতে হবে, তবে তুমি চিন্তা করো না। ওখানে আমরা কয়েক মাস থেকে ভালো একটা বাসা নিয়ে তোমাদের সবাইকে নিয়ে যাব। না না বাবা, এখান থেকে আমি যাব না। তোর ভাইটা এখন ছোট আছে, এখানে ভালো স্কুলে পড়াশোনা করছে, আর ঢাকার ছেলে মেয়েরা বিগড়ে যায়। আমি চাই না আমার ছোট ছেলেটা ওখানে গিয়ে বিগড়ে যাক। মা, তুমি কিছু চিন্তা করো না, আমি আছি তো। না বাবা, আমি এই বাড়ি ছেড়ে যাব না। হাজার হলেও নিজের বাড়ি আর অন্যের বাড়ি, নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। আমি যাব না বাবা। যেহেতু তোর চাকরির জন্য যাচ্ছিস, তাহলে যা। তা তুই কি তোর সাথে বৌমাকেও নিয়ে যাবি? হ্যাঁ মা, আমি ঐশীকে নিয়ে যাব। না হলে ওখানে আমি একা থাকতে পারবো না। অফিসে অনেক কাজ থাকে, তারপরে বাড়ি ফিরে এসে রান্না করে খাওয়া আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। আর তাছাড়া ঐশীও ঢাকায় গেলে ভালো একটা বিজনেস ওপেন করতে পারবে। এটা শুনে অমিতার মায়ের মন অনেক খারাপ হয়ে যায়। মা, আমার কোনো মেয়ে নেই, তোমাকে পেয়েছিলাম, এখন তুমিও চলে যাবে? কি আর করার, আমার ভাগ্যটাই এমন মনে হয়। আচ্ছা মা, না হয় থাক, আমি যাব না। অমিত, তুমি কোনোভাবে সবকিছু ম্যানেজ করে নিও, আমি মায়ের কাছেই থাকবো। না না মা, এমনটা করো না। আমি মানছি আমার ছেলেটা কাজে ওস্তাদ, কিন্তু ওর অনেক কষ্ট হয়ে যাবে। আমি মা হয়ে ওর কষ্ট দেখতে পারবো না মা। আর তাছাড়াও তোমাদের দুজনের একসাথে থাকাটা অনেক জরুরি। স্বামী স্ত্রী আলাদা থাকলে ভালোবাসা কম হয়ে যায়। আমি চাই না তোমাদের ভিতরে এই সুন্দর ভালোবাসাটা কম হোক। তুমি যাও মা, তোমরা যখন সময় পাবে এখান থেকে বেরিয়ে যেও। আর আমিও না হয় মাঝে মধ্যে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে আসবো, কেমন? ঠিক আছে মা। এভাবে সে বছর চলে যায়। নতুন বছরের দিকে ঐশী আর অমিত তাদের বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। ওখানে গিয়ে ঐশী একটা সুন্দর ছোটখাটো সংসার তৈরি করে নিয়ে বসে এবং সে সংসারে মন দিয়ে কাজ করে। একদিন অমিত ঐশীকে বলে, তুমি তো এখানে এসে কোনো বিজনেসই করছো না বা কোনো জবই করছো না। এমনিতেই তো তুমি কাজ পাগল মেয়ে, তো তুমি এভাবে চুপচাপ ঘরের ভিতরে কিভাবে বসে আছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার না কাজ করতে মোটেও ভালো লাগছে না। এখানে তোমার আমার ছোট্ট একটা সংসার আমার খুবই ভালো লাগছে। আর এখানে সব আমি নিজের হাতে গড়ে তুলছি। আমার মনে হয় আমি আর ব্যবসা করব না, ঘরে বসেই থাকবো আর তোমার সেবা যত্ন করব। ঠিক আছে, আমি তোমায় জোর করব না, কিন্তু তুমি যদি চাও কিছু তুমি করতে পারো, আমি তোমাকে সম্পূর্ণ সাপোর্ট দেবো। আচ্ছা ঠিক আছে, তবে আমি এখন কিছু করতে চাচ্ছি না। এখন আপাতত সংসারটা গুছিয়ে নি, যদি পরে ইচ্ছা হয় তখন আমি কোনো ব্যবসা শুরু করে দেব। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। এভাবে ধীরে ধীরে দিন যেতে লাগে। ঐশীর প্রথম দিকে সংসারে একা একা থাকতে ভালো লাগলেও পরের দিকে আর ভালো লাগে না। তারপর সে ছোট একটা ব্যবসা শুরু করে এবং সেখান থেকেই সে মান্থলি ভালো ইনকাম করে। আস্তে আস্তে তার বিজনেস বড় হতে থাকে। এভাবে 2 বছর চলে যায়। একদিন ঐশীর প্রচন্ড মাথা ঘুরছিল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। কিন্তু সেই সময় অমিত বাড়ি ছিল না, সে ছিল অফিসে। কিন্তু আধা ঘন্টা পর ঐশী তার জ্ঞান ফিরে পায় এবং সে নিচে মাটিতে পড়ে থেকে খুবই ভয় পেয়ে যায় আর বলে, আমার এটা কি হচ্ছে? হঠাৎ মাথাটা এভাবে ঘুরে উঠলো কেন? আমার কি খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হচ্ছে? কিন্তু তা কেন হবে? আমি তো ঠিকঠাকই খাবার খাই। হঠাৎ করে এসব কি হচ্ছে আমার সাথে? হে বাবা, মনে হচ্ছে বমি হবে, এক্ষুনি বাথরুমে যাই। এই বলে ঐশী ছুটে বাথরুমে চলে যায়। তারপর সে ফ্রেশ হয়ে বাইরে আসে আর অনেকটা ভয় পেয়ে যায় আর বলে, আমি কি এখন অমিতকে ফোন করব? আমার কি ওকে ফোন করা উচিত হবে? ও যদি কোনো ইম্পর্টেন্ট মিটিং এ থাকে? না না, এভাবে ভেঙে পড়লে হবে না। আমার তো মনে হচ্ছে কোনো সুখবর আসতে পারে। এমনিতে তো আমি খাওয়া দাওয়া কম করি না, আমার তো খাবার দাবার ঠিকই হয়। আমার তো প্রেশার লো হওয়ার কোনো কথাই না। আমার মনে হয় আমাদের সংসারে নতুন একটা সদস্য আসতে চলেছে।
আমি একটা কাজ করি, আমি ডক্টরের কাছে যাই, গিয়ে চেক আপটা করে আসি। যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে আমি অমিতকে সারপ্রাইজ দেব। আমি নিশ্চিত অমিত অনেক খুশি হবে। এই ভেবে ঐশী ডক্টরের কাছে যায় এবং সমস্ত চেক আপ করার পর ডক্টর ঐশীকে বলে, আপনি তো ঐশী তাই না? ইয়েস ম্যাম, আমি ঐশী। অ্যাকচুয়ালি আপনি যে আশাটা করেছিলেন আপনি প্রেগনেন্ট, আসলে আপনি প্রেগনেন্ট নন। তাহলে ডক্টর, আমার হঠাৎ এইভাবে মাথা ঘুরে উঠলো, তারপর বমি হলো, এটা কেন? আসলে আপনার ভিতরে কিছু ভাইরাস আছে যেটা খুবই মারাত্মক এবং এর কোনো প্রতিকার আজ পর্যন্ত আবিষ্কার করা হয়নি। এটা খুবই রেয়ার একটা রোগ, এটা প্রতি 1000 মানুষের ভিতরে একজনের হয়। এই রোগের প্রতিষেধক বানানোর জন্য এখনো কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি। ডক্টর, আমি কি জানতে পারি আমার কি হয়েছে? আপনার কি সাথে কেউ আছে, আপনার ফ্যামিলির কেউ? না, কেউ নেই, আপনি আমাকে বলুন, আমি নিজেকে সামলাতে পারবো। প্লিজ আমার সব খুলে বলুন, কিছু লুকাবেন না। অ্যাকচুয়ালি আপনার বডিতে যে ভাইরাসটা আছে তার কারণে আপনার সমস্ত শরীরে মাংস ধীরে ধীরে পচে যাবে আর খুব তাড়াতাড়ি আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। আসলে আমরা আপনার কাছে এই কথাগুলো বলতাম না, আমি জানি কোনো রোগীর কাছে এই কথাগুলো বললে সে মেন্টালি অনেক ভেঙে পড়ে। যেহেতু আপনার সাথে কেউ নেই তাই আপনাকে বলতে বাধ্য হচ্ছি। ডক্টর, তার মানে আমি এই পৃথিবীতে আর কিছুদিনের অতিথি? আপনি প্লিজ ভেঙে পড়বেন না, মেন্টালি আপনি শক্ত থাকুন, না হলে এই রোগটা আপনাকে অনেক দ্রুত খেয়ে ফেলবে। মানুষের সব থেকে বড় শক্তি হলো মনোবল। আপনার যদি মনোবল থাকে তাহলে আপনি এর থেকে রিকভারও করতে পারেন, আর এটা সম্পূর্ণ মিরাক্কেল। ঐশী কিছুদিনের অতিথি, এই কথাটা ঐশীর কানে আসার পর ঐশী আর ডক্টরের কোনো কথাই শুনছিল না। সে পুরো হতভম্ব হয়ে গিয়েছিল। আর তারপর সে ওখান থেকে তার বাড়ির দিকে চলে আসে এবং সে প্রচন্ড কান্নাকাটি করে। হে সৃষ্টিকর্তা, এটা আমার সাথে কি হলো? আমার কপালে কেন সুখ সহ্য হয় না? কেন না এত বছর পর আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছিলাম, একসাথে সংসার গড়ে তুলেছিলাম, ভেবেছিলাম একটা ছোট সন্তান আসবে আমাদের, আর তুমি কি অসুখ দিলে আমার ভিতরে? আমি আর বাঁচবো না। আমি এই কথাটা অমিতকে কিভাবে বলবো? আর ধীরে ধীরে আমার মুখটাও নষ্ট হয়ে যাবে। আর অমিত আমাকে যদি ছেড়ে চলে যায় তখন কি করব? আমি কি নিয়ে থাকবো? জীবনের শেষ দিন পর্যন্ত অমিতের সাথে ভালোভাবে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হবে না। আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি কেন? আমার সাথে কেন এমন হতে হলো? আমি কি অন্যায় করেছিলাম? আমার সাথে কেন এমন হলো? ঠিক তখনই কলিং বেল বাজে আর তখন ঐশী বলে, এই সময় হঠাৎ কে এলো? এখন তো কেউ আসে না। অমিতের কি? কিন্তু ওর তো এখন আসার কথা না, যে দেখি কে এসছে। ঐশী দরজা খুলতে দেরি হচ্ছে বলে অমিতের কাছে যে কি ছিল সে কি দিয়ে দরজা খুলে ভিতরে চলে আসে আর তারপর ঐশীকে বলে, ঐশী, তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। মা, ও কি সব জেনে গেল নাকি? ও হঠাৎ করে এসে আমাকে এই কথা কেন জিজ্ঞাসা করছে? তুমি যদি ঠিক থাকো তাহলে দরজা খুলতে এত দেরি হলো কেন? আসলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তুমি তো এই সময় আসো না, তাই বুঝতে পারিনি। তুমি কি সত্যি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি, আমার কি হবে? কিন্তু তোমার চোখ মুখ এমন লাগছে কেন? মনে হচ্ছে তুমি অনেক কেঁদেছো। না না, আমি কাঁদিনি, আসলে ঘুমিয়েছিলাম তো তাই চোখ মুখ কেমন লাগছে। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর দুজন একসাথে লাঞ্চ করব, কেমন? তুমি শিওর তো তোমার কিছু হয়নি? আরে না বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি একদমই ঠিক আছি। দেখো, আমি সম্পূর্ণ ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য একটা ফেভারিট জিনিস নিয়ে এসেছি। লাঞ্চের সময় দুজন একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই ছিল আজকের গল্প, প্রেম কি পার্ট 13। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমার চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তোমরা যারা প্রেম কি পার্ট 1 থেকে পার্ট 12 পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে। আর তাছাড়া আমার চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, ওখান থেকেও দেখতে পারো। ধন্যবাদ।